সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা মেইনলি দশম শ্রেণী অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য। এই ভিডিওতে আলোচনা করা হবে কোশ্চেন ব্যাংক, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক, যেটা কিনা তোমাদের ইংরেজির অন্যতম ব্রহ্মাস্ত্র বলা যায়। সেই কোশ্চেন ব্যাংকের 12 নম্বর স্কুল থেকে 14 নম্বর স্কুলের সমাধান নিয়ে, এবং এটা কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো তোমাদেরকে বলবো যে এর আগে কিন্তু 1 নম্বর স্কুল থেকে মোটামুটি 11 নম্বর স্কুলের সমাধান অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে। তো সেই ভিডিওর সমাধান বা সেই স্কুলগুলোর সমাধান যারা এখনও দেখোনি, তারা অবশ্যই আই বাটনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবং তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো বা করেছো, তারা যদি এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি কখনো নেক্সট টাইম মিস না করো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও। তো ঠিক আছে, আজকে আমরা চলে আসবো। আমাদের আজকের স্কুলটা হচ্ছে 272 নম্বর পৃষ্ঠাতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা 272 নম্বর পৃষ্ঠাটা খুলে তোমরা এই ভিডিওটা ফলো করো তাহলে, এবং তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু সমাধানটাও করে নিও। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যেটা স্কুল দেওয়া রয়েছে এটা হচ্ছে মাথাভাঙা হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাজ ইউজুয়াল আওয়ার রানওয়ে কাইট থেকে সিনটা নেওয়া। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো প্রশ্নে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের বাক্যগুলো পরিপূর্ণ করতে তোমাকে সঠিক বিকল্পটা বেছে নিতে হবে। তো ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস লাস্ট, মানে ঘুড়ির ব্যাপারে তারা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, উন্মাদ হয়ে গিয়েছিল। সেটা কোন সময়? লাস্ট কী হবে? অপশান বি সামার, মানে শেষ গ্রীষ্মকালে কিন্তু এটা হয়েছিল। 2 দাগ দেখো, দ্য কাইট ওয়াজ ড্যামেজড ইন দ্য হ্যান্ডস অফ, অর্থাৎ কার হাতে ঘড়িটা নষ্ট হয়েছিল। এটা কিন্তু ফিলিপ্পা হবে, কারণ ফিলিপ্পা যখন ঘরের মধ্যে থেকে নিয়ে আসছিল ঘড়িটা, তখন কিন্তু সে হোঁচট খায় এবং ঘড়িটা ক্ষতিগ্রস্ত হয় এবং ঘড়িটা নষ্ট হয়ে যায়, মানে ছিদ্র হয়ে যায় আর কি, গর্ত তৈরি হয়। বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য নিয়ে তোমাকে শূন্যস্থান ভরাট করতে হবে, লাইনগুলো পরিপূর্ণ করতে হবে বাক্যগুলো। তো দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড, তারপরে ড্যাশ কী হবে? দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড মেড প্লেন্টি অফ কাইটস, মানে ন্যারেটর এবং ক্লড তারা কিন্তু অনেক কাইট বা ঘুড়ি বানিয়েছিল। 2 দাগে দেখো, ওয়ান ডে ড্যাশ কী হবে? দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, মানে ঘুরে উড়ানোর জন্য কিন্তু যথেষ্ট খুবই বাতাস ছিল আর কি। সি দাগে চলে আসি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 দাগে দেখো, হাউ ওয়াজ দ্য কাইট ড্যামেজড, মানে কাইটটা কীভাবে নষ্ট হয়েছিল। দেখো, হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, বা তোমরা এখানে দ্য ন্যারেটরের জায়গায় তুমি লিখতে পারো ফিলিপ্পা লিখতে পারো। হোয়েন ফিলিপ্পা ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, দাস দ্য কাইট ওয়াজ ড্যামেজড। তো এইটা কিন্তু সম্পূর্ণ লিখে দিতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্নে। দেখো, এ দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। শি রেফার্স টু, মানে এখানে যে শিটা বলা হচ্ছে, এই যে শি, এই শিটা কে? তো আমরা কিন্তু এখানে কোনো অপশানটা সঠিক হবে না, শুধুমাত্র অপশান বি নেচার, মানে প্রকৃতি, এটাই কিন্তু সঠিক হবে। তাই এটা তোমাদের টিক মারতে হবে। 2 দাগ দেখো, দ্য ওল্ড ওম্যান কেপ্ট দ্য সিক্রেট ইন হার, মানে বৃদ্ধা মহিলা তার রহস্যময় ব্যাপারটা কোথায় রেখেছিলেন? কী হবে? লিটল ব্যাগ, মানে ছোট্ট ব্যাগের মধ্যে। এরপরে দেখো বি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডিড দ্য ন্যারেটর বিকাম টুয়াইস অ্যাওয়েক, অর্থাৎ বক্তা কেন দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলেন। তো দেখো, দ্য ন্যারেটর বিকেম টুয়াইস অ্যাওয়েক বিকজ হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, কারণ যখন বৃদ্ধা মহিলা তার ছোটো ব্যাগটা বের করেছিলেন, দ্য পোয়েট রিয়ালাইজড, মানে কবি বুঝতে পেরেছিলেন, অর ফেল্ট, অথবা অনুভব করেছিলেন, দ্য রিয়েল কন্ডিশন অফ মাদার নেচার, মানে প্রকৃতির যে বর্তমান পরিস্থিতি, এই জন্যই কিন্তু তিনি এটা মানে তিনি টুয়াইস অ্যাওয়েক, মানে দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনসিনটা নেওয়া হয়েছে। আনসিনের মানেটা আমি মোটামুটি করে দেওয়ার চেষ্টা করব, কারণ কয়েকজন কমেন্ট করে আমাকে অবশ্যই রিকোয়েস্ট করেছে যে যাতে আমি আনসিনের মানেগুলো এখানে ক্লিয়ার করে বলে দিই, সেই জন্য কিন্তু আমি এখানে আনসিনের মানেগুলো করে দিচ্ছি।
তো দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্কুলে যে আনসিনটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি টু ফাইট ক্লাইমেট চেঞ্জ confirming to the United Nations apex body that it will reduce the emissions intensity of its gross domestic product by 45% from 2005 levels by the year 2030 and to have installed capacity for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 2030 তো ভারতবর্ষ কিন্তু ফর্মালি আপডেটেড অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা পরিবর্তন করেছে আর কি ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এর জাতীয়ভাবে নির্ধারিত যে অবদান কিসের প্রতি টু ফাইট ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের প্রতি যে লড়াই আর কি তার জন্য কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি এটা কি জাতিসংঘের শীর্ষ সংস্থাকে কিন্তু নিশ্চিত করা হয়েছে দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস যে এই ভারতবর্ষ তারা কিন্তু তীব্রতা হ্রাস করবে ইন্টেন্সিটি আর কি তীব্রতা অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট দেশীয় পণ্য যেটা আর কি জিডিপি বলা হয় 45% ফ্রম 2005 লেভেলস মানে 2005 সালের পরে তারা 45% কিন্তু এটা কমাবে বাই দ্য ইয়ার 2030 মানে 2030 সালের মধ্যে কিন্তু এটা হবে আর কি অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস এবং প্রয়োজনের সমতুল্য অজীবাশ্ম জ্বালানি ভিত্তিক যে শক্তি আর কি সেটা কিন্তু কি ইকুইভ্যালেন্ট টু দ্য কান্ট্রিজ 50% রিকোয়ারমেন্ট বাই 2023 এবং 2030 সালের মধ্যে তারা কিন্তু 50% প্রয়োজনের সমতুল্য এটা করবে আর কি। তো এরপরে আমরা চলে আসব, দেখো এখানে যেটা দেওয়া রয়েছে আর কি The update was marked via a 2-page document uploaded on the United Nations Framework Convention on Climate Change UNFCCC website and represents India's formal commitments to the Paris Agreement, a legally binding international treaty on climate change. তো দেখো অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ওয়েবসাইটে যে আপলোড করেছে একটা 2 পৃষ্ঠার 2 পেজেস ডকুমেন্ট, 2 পৃষ্ঠার যে ডকুমেন্ট আর কি সেই ব্যাপারটা কিন্তু মানে এই নথির মাধ্যমে আপডেটটি নিশ্চিত করা হয়েছে আর কি, নিশ্চিত করা হয়েছে কনফার্ম আর কি। তো আর কি এবং প্যারিস চুক্তিতে ভারতের আনুষ্ঠানিক অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে যা জলবায়ু পরিবর্তনের উপর আইনিভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি আর কি, মানে প্যারিস চুক্তিটা হচ্ছে আর লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের উপর আইনিভাবে বাধ্যতামূলক একটা আন্তর্জাতিক চুক্তি এটা। এবারে দেখো দ্য সেকেন্ড কোয়ান্টিফায়েবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনক্লুডিং ফ্রম গ্রিন ক্লাইমেট ফান্ড। দ্য ডকুমেন্ট স্টেটস মানে ডকুমেন্টে বলা হয়েছে যে গ্রিন ক্লাইমেট ফান্ড যেটা GCF আর কি এইটা সহ প্রযুক্তি হস্তান্তর, কেমন প্রযুক্তি হস্তান্তর আর কি ওই যে ট্রান্সফার অফ টেকনোলজি প্রযুক্তির হস্তান্তর এবং স্বল্প খরচে আন্তর্জাতিক অর্থায়নের সাহায্যে দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্য বাস্তবায়ন করা হবে আর কি। তো এরপরে দেখো In other words, it is partially conditional on climate finance from rich nations, senior environment ministry official said. তো সিনিয়র পরিবেশ মন্ত্রণালয় কর্মকর্তা তারা জানিয়েছেন যে অন্য কথায় বলা যায় মানে যে ইন আদার ওয়ার্ডস আর কি অন্য কথায় বলা যায় যে এটি ধনী দেশগুলি থেকে জলবায়ু অর্থের উপর আংশিক শর্তযুক্ত আর কি এটা বলা হয়েছে। তো এরপরে দেখো দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2 প্রিফারেবলি টু 1.5 ডিগ্রি সেলসিয়াস কম্পেয়ার টু industrial levels, but study after study has shown the actions planned and the pledges made by the governments over the world are at present inadequate to meet the goals. তো এই যে প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণতাকে 2-এর নিচে বিশেষত 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখতে চায় আর কি এটা বলা হয়েছে।
তো কিন্তু প্রাক শিল্প স্তরের তুলনায় মানে যে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল আর কি, প্রাক শিল্প স্তরের তুলনায় কিন্তু অধ্যয়নের পর অধ্যয়ন মানে প্রচুর পরিমাণে স্টাডি করার ফলেও পরিকল্পিত কর্মগুলি দেখিয়েছে এই ব্যাপারটা আর কি। এবং বিশ্বজুড়ে সরকার, বিভিন্ন গভর্নমেন্টরা, সরকাররা যে প্রতিশ্রুতি দিয়েছে তার লক্ষ্য পূরণের জন্য কিন্তু বর্তমানে অপর্যাপ্ত। এটা তারা প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই, কিন্তু তাদের কোনো পরিকাঠামো কিন্তু নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য হিন্দুস্তান টাইমস অন August 27, 2020। এটাকে নিউজ পেপার কাটিং থেকে নেওয়া হয়েছে আর কি। যাই হোক, এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ চলে আসবো, কারেক্ট আনসার। দ্য ডকুমেন্ট আপডেটেড অন দ্য UNFCCC ওয়েবসাইট ওয়াজ অন কী হবে, ওয়াজ অফ 2 পেজেস, 2 পৃষ্ঠার ছিল কিন্তু। তারপর 2 দাগ দেখো, দ্য প্যারিস ডিল 6, মানে প্যারিস ডিল এটা চায় আর কি, টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো কী হবে 2 ডিগ্রি সেলসিয়াস, মানে যেরকম 2 ডিগ্রি আরও কমে আর কি। বিদায় দেখো, রাইট T for true and A for false statements, provide supporting statements in favor of your answers। দেখো 1 দাগ, ইন্ডিয়া কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি। এটা কিন্তু ট্রু হবে, কারণ এখানে লাইন রয়েছে কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস। এবারে 2 দাগ দেখো, দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ এ ট্রিটি অন ওয়ার্ল্ড পিস, মানে বিশ্ব শান্তির জন্য একটা চুক্তি। এটা কিন্তু ফলস হবে, কারণ এর সঙ্গে বিশ্ব শান্তির কোনো যোগাযোগই নেই। দেখো, দ্য প্যারিস এগ্রিমেন্ট আর লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, মানে জাস্ট এখান থেকে এই যে এই প্যারিস এগ্রিমেন্ট, দ্য প্যারিস এগ্রিমেন্ট বলে এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। এবার আমরা চলে আসবো, কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সি দাগে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে, হোয়াট হ্যাজ দ্য স্টাডি শোন অ্যাবাউট দ্য লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সীমাবদ্ধতা এই ব্যাপারে স্টাডি কী দেখিয়েছে। দ্য স্টাডি হ্যাজ শোন অ্যাবাউট দ্য লিমিটিং অফ গ্লোবাল ওয়ার্মিং দ্যাট দ্য অ্যাকশনস প্ল্যান্ড অ্যান্ড দ্য প্লিজেস মেড বাই দ্য গভর্নমেন্টস ওভার দ্য ওয়ার্ল্ড আর নট অ্যাট প্রেজেন্ট ইনঅ্যাডিকুয়েট টু মিট দ্য গোলস, মানে যেটা একদম সবার শেষে বলা হলো যে বিভিন্ন দেশের সরকাররা কথা তো দিচ্ছে কিন্তু তাদের পরিকাঠামো নেই, সেই জন্য এটা অসম্ভব ব্যাপার। এবার 2 দাগ দেখো, হাউ উইল দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল বি ইমপ্লিমেন্টেড, মানে দ্বিতীয় যে পরিমাপযোগ্য যে লক্ষ্য রয়েছে সেটা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব। দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল উইল বি ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড লো কস্ট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। তো দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবে 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো এখানে দেখো, প্রথমে নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট অ্যান্ড ডিক অ্যান্ড মিমি ড্যাশ হিম কী হবে উইথ হিম, দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, আন্ট এস্থার ইজ ড্যাশ ডিয়ার কী হবে এ ডিয়ার, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ড্যাশ ওয়ার্ডস কী হবে ফর ওয়ার্ডস। এবার 5 দাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগ দেখো, গোল্ড কস্টস মোর দ্যান সিলভার, তো এটা চেঞ্জ দ্য ডিগ্রি, মানে ডিগ্রি চেঞ্জ করতে হবে। তো উত্তর কী হবে, সিলভার ডাজ নট কস্ট অ্যাজ গোল্ড, অর্থাৎ রূপোর দাম কিন্তু সোনার দামের মতো অতটা নয়। এটা জাস্ট ডিগ্রি চেঞ্জ, মানে সিম্পল ডিগ্রি চেঞ্জ আর কি, মানে পরেরটা আগে নিয়ে আসতে আগেরটা পরে নিয়ে যেতে হয়, আর ভিতরে নট না থাকলে একটা নট নিয়ে আসতে, এটা হচ্ছে নিয়ম। এবার 2 দাগ দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য বোট টাচড দ্য শোর শি লিভড ইনটু দ্য ওয়াটার, তো এটা নেগেটিভ করতে হবে। আমরা জানি নেগেটিভ অ্যাজ সুন অ্যাজ থাকা মানে নো সুনার দিয়ে হয় উত্তর, তাই নো সুনার তারপরে হ্যাড বসে, তারপরে সাবজেক্ট লিখতে হয় দ্য বোট, তারপরে V3 হয়, তো এটাই এখানে V2 কিন্তু আমাদের এটাই V3, তাই টাচড দ্য শোর, তারপরে কমার জায়গায় দেন লিখতে হয়, তারপর পরের সেন্টেন্সটা লিখতে হয়, তো এখানে এভাবে লেখা হয়েছে। 3 দাগ দেখো, দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, তো এটা ন্যারেশন করতে হবে। দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। চলে আসবো 4 দাগে দেখো, দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু দ্য গ্রুপ অফ স্টুডেন্টস, তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম। এবারে 5 দাগ দেখো, হি নোজ এভরি ল্যান্ডমার্ক, তো এটা কমপ্লেক্স করতে হবে, কী হবে, হি নোজ হাউ দ্য এভরি ল্যান্ডমার্ক ইজ। এবার 6 দাগে চলে আসবে, আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে। অ্যাবল টু বি মেজার্ড, মানে যেটা পরিমাপযোগ্য, কী হবে কোয়ান্টিফাইবল, আর হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট, মানে একই রকম পরিমাণ থাকা আর কি ইকুইভ্যালেন্ট, মানে সমপরিমাণ। এবার আমরা চলে আসবো 13 নম্বর স্কুলে, যেটা এই পৃষ্ঠার নিচে থেকে 274 পৃষ্ঠাতে রয়েছে, মিদনাপুর টাউন স্কুল হায়ার সেকেন্ডারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল এখানেও রান অ্যাওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এ দাগের প্রশ্ন, ডিক অ্যান্ড মিমি ওয়ার চিলড্রেন অফ, কি কার সন্তান ছিল, অপশান সি এস্থার, আন্ট এস্থার, মানে এস্থার পিসির।
এরপর নেক্সট দেখো, হোয়েন দ্য ন্যারেটরস ফাদার ওয়েন্ট ব্যাক হোম হিজ ব্রাদার, মানে যখন বক্তার বাবা তার বাড়িতে ফিরে গিয়েছিলেন, তার ভাই কি, অপশন বি হ্যাড অলরেডি ডাইড, তিনি কিন্তু মারা গিয়েছিলেন। বিদাক দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আফটার দ্য ন্যারেটরস ফাদার ফিনিশড রিডিং দ্য লেটার, মানে বক্তার বাবা চিঠিটা পড়ে শেষ করার পরে কী হবে, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দুটো দেখে মনে হচ্ছে তিনি যেন কাঁদছিলেন। দেখো, ফাদার স্যাট ডাউন, বাবা বসে পড়লেন, বিসাইড ক্লড অ্যান্ড ফিলিপ্পা অ্যান্ড টোল্ড দেম দ্য হোল স্টোরি, মানে ক্লড এবং ফিলিপ্পার পাশে বসে পড়লেন এবং তা পুরো ঘটনাটা তাদেরকে বললেন আর কি। তো এরপরে আমরা চলে আসবো রিড দ্য এক্সট্র্যাক্ট, সরি একটু ভুল বললাম, আমরা সি দাগে চলে আসবো। স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস আর সাপোর্টিং বা সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস দিতে হবে আর কি। তো প্রথমে দেখো, আন্ট এস্থার লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, মানে আন্ট এস্থার কিনা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করতেন, এটা কিন্তু ফলস হবে কারণ তিনি মূল ভূখণ্ডে থাকতেন। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মূল ভূখণ্ডে কিন্তু থাকতেন। দেখো, ফাদার জাস্ট রিসিভড দ্য লেটার ফ্রম হিজ ব্রাদার, মানে বাবা সবে মাত্র যে চিঠিটা পেলেন সেটা তার ভাইয়ের কাছ থেকে ছিল, এটা ফলস হবে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এরকম কিন্তু লাইন রয়েছে টেক্সটের মধ্যে, তোমরা জানো ট্রু ফলস আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না। এই যে লাইনটা, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তো এটা কিন্তু এখানে রয়েছে, এই যে এখানে লাইনটা রয়েছে, এই যে দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এরকম কিন্তু তুমি কোনো লাইন চেঞ্জ করতে পারবে না, তোমার পুরোটাই কিন্তু এইভাবেই লিখতে হবে। তো ঠিক আছে, এবার আমরা কবিতায় চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ফেভার্ড থেকে নেওয়া হয়েছে। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো দেখো, হেয়ার উইন্ড হ্যাজ বিন কম্পেয়ার টু, এখানে বাতাসকে কার সঙ্গে তুলনা করা হয়েছে সেটা বলতে হবে। তো আমরা এখানে জানি নাইফকে, হোয়েটেড নাইফ, এই যে হোয়েটেড নাইফ, তো নাইফ হবে উত্তর, অপশান ডি। এবার ফেলোর ওভার মিনস কী হবে, অপশান সি অ্যান অ্যাকম্প্যানিং সেইলর, মানে সঙ্গদানকারী নাবিক। তো বি দাগে চলে আসবো, আনসার দ্য ফলোইং কোশ্চেন। কী বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট টু গেট অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি, অর্থাৎ কবি তার যাত্রার একদম শেষে তিনি কি পেতে চাইছেন। তো দেখো, দ্য পোয়েট এক্সপেক্টস টু গেট আ কোয়াইট স্লিপ অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি। এরপরে আমরা চলে আসব এখানে যে আনসিনটা দেওয়া হয়েছে, তো দেখো 3 দেখো, দ্য ডে নীরাজ চোপড়া স্ক্রিপ্টেড হিস্ট্রি বাই উইনিং এ গোল্ড মেডেল অ্যাট টোকিও অলিম্পিক্স August 7 উইল বি সেলিব্রেটেড অ্যাজ দ্য ন্যাশনাল জ্যাভেলিন ডে বাই দ্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ যেদিন নীরাজ চোপড়া, যে দিনটাতে আর কি টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছিলেন, সেটা হচ্ছে 7ই আগস্ট, সেই দিনটিকে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটা AFI, জাতীয় জ্যাভলিন দিবস হিসেবে পালন করবে। তো এরপরে দেখো, দ্য 23-year-old বিকেম দ্য অনলি সেকেন্ড ইন্ডিয়ান আফটার অভিনব বিন্দ্রা টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড। অর্থাৎ 23 বছর বয়সে অভিনব বিন্দ্রার পরে একমাত্র দ্বিতীয় ভারতীয় ছিলেন তিনি, যিনি ব্যক্তিগত অলিম্পিকে সোনা জিতেছিলেন। মানে অ্যাকচুয়ালি এখানে কি, দ্য 23-year-old বিকেম, মানে এই যে নীরাজ চোপড়ার বয়স কিন্তু 23 বছর, তো তিনি হয়েছেন দ্বিতীয় ভারতীয় আর কি, অভিনব বিন্দ্রার পরে একটা মানে ব্যক্তিগত অলিম্পিকে সোনা জেতার ব্যাপারে আর কি। তো অন স্যাটারডে ইন টোকিও হি ক্লিনসড দ্য ইয়েলো মেটাল ইন জ্যাভলিন থ্রো উইথ দ্য বেস্ট এফোর্ট অফ 87.58 মিটার। তো ইয়েলো মেটাল বলতে এখানে কিন্তু গোল্ড মেডেলের কথা বলা হচ্ছে, গোল্ড মানে সোনার রং কিন্তু হলুদ হয়। তো স্যাটারডে টোকিওতে তিনি সোনা জিতেছেন আর কি, ইয়েলো মেটাল জিতেছেন জ্যাভলিন থ্রোতে, বর্ষা যেটাকে বলা হয়, বর্ষা ছোড়াতে আর কি, সেটা হচ্ছে 87.58 মিটার তার সর্বোচ্চ আর কি তিনি ছুঁড়েছিলেন। তো দেখো, ললিত ভানোত, দ্য চেয়ারম্যান অফ AFI's প্ল্যানিং কমিটি অন Tuesday said that they will stage javelin throwing competitions every year on August 7। অর্থাৎ মঙ্গলবার AFI এর পরিকল্পনা কমিটির চেয়ারম্যান, তার নাম ললিত ভানোট, তিনি বলেছেন যে প্রতি বছর তারা 7ই আগস্ট জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করবেন। তো আমরা চলে আসবো এবার এর প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। August 7 ইজ টু বি সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অ্যাজ, কী হবে, অপশান ডি ন্যাশনাল জ্যাভলিন ডে। পরের প্রশ্ন, নীরাজ চোপড়া ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড অ্যাট দ্য টাইম অফ টোকিও অলিম্পিক্স, কী হবে, 23
23 বছর বয়সী ছিলেন। এবার বি দ্য রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, আর সাপোর্টিং লিখতে হবে লাইন্স, ফ্রেজেস বা ওয়ার্ডস। তো চোপড়া ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন গোল্ড ইন অলিম্পিক্স, এটা কিন্তু ফলস হবে, কারণ দ্য 23-year-old বিকেম দ্য অনলি সেকেন্ড ইন্ডিয়ান আফটার অভিনব বিন্দ্রা টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক, কারণ মানে তার আগে কিন্তু অভিনব বিন্দ্রা একবার জিতে ফেলেছেন আর কি। তো সিদাক দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ইজ এএফআই, হু ওয়াজ ললিত ভানত। তো এএফআই ইজ দ্য শর্ট নেম অফ বা শর্ট ফর্ম অফ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, আর ললিত ভানট ওয়াজ দ্য চেয়ারম্যান অফ এএফআই। তো দুই দেখো হোয়াট ডিড ললিত ভানট সে, মানে ললিত ভানট কি বলেছেন। ললিত ভানট সেইড দ্যাট দে উড স্টেজ জ্যাভেলিন থ্রোয়িং কম্পিটিশনস এভরি ইয়ার অন অগস্ট 7। 7ই আগস্ট তারা প্রত্যেক বছর কিন্তু এই দিন জ্যাভেলিন ছোড়ার প্রতিযোগিতা মানে স্টেজ করবেন আর কি, মানে আয়োজন করবেন। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে আসবো। 4-এর এ দাগ, চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো মানিক ড্যাশ ফ্রম ফেভার ফর 7 days, দেখো এখানে কিন্তু দিনের উল্লেখ করা, তাই জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো হ্যাজ বিন সাফারিং কিন্তু সঠিক উত্তর। হার মাদার ড্যাশ ওয়ারিড কি, ইজ ওয়ারিড হবে, তার মা খুব চিন্তিত। বিদায় চলে আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস প্রিপোজিশনস। তো দেখো হোয়েন বরুণ অ্যারাইভড ড্যাশ মুম্বাই, কী হবে ইন মুম্বাই, ড্যাশ ট্রেন কী হবে বাই ট্রেন, কারণ মাধ্যম বোঝাচ্ছে যানবাহন। তো দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গেল পেনি, কী হবে এ সিঙ্গেল পেনি, পেনি মানে পয়সা আর কি, টাকা, ইন হিজ পকেট, তার পকেটে। তো সিদাক দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। হি সেইড টু মি আর ইউ ওয়েল, কী হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল, এটাই ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি ইজ টু শর্ট টু বি এ সোলজার, তো আমি টু হবে মানে টু তুলতে হবে, তো সো আর দ্যাট দিয়ে করতে হবে। তো হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যানট বি এ সোলজার। আচ্ছা এখানে আমাদের চলে আসবো আমরা এখানে ফ্রেজাল ভার্বে। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, অর্থাৎ তার যে প্রপোজাল সেটা কিন্তু রিজেক্ট করা হয়েছিল। রিজেক্টেড কী হবে টার্ন ডাউন, আর শি ক্যানট টলারেট কী হবে পুট আপ উইথ। আচ্ছা এরপরে আমাদের সে আনসিন থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তো সিঙ্গেল কী হবে ইন্ডিভিজুয়াল, আর সিকিউরড কী হবে ক্লিনসড, এটা হবে সঠিক উত্তর। চলে আসবো আজকের পরের স্কুল, 14 নম্বর স্কুল মিত্র ইনস্টিটিউশন, এবং এটা কিন্তু আজকের শেষ স্কুল। তো এটা তোমাদের 277 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো দেখো এখানে আমরা এখানেও দেখতে পাচ্ছি, এটা অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু আওয়ার রানেও কাইট থেকে নেওয়া হয়েছে। তোমরা এখানে দেখে নেবো প্রথম প্রশ্ন স্টেটমেন্ট আর রিজন, মানে বক্তব্য আর কারণ আর কি, মানে অনেকটা আমরা বক্তব্যকে কিন্তু ফলাফল হিসেবে ধরতেই পারি আর কি। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। রিজন দেওয়া রয়েছে ফাদার ফিনিশ রিডিং দ্য লেটার, মানে বাবা চিঠিটা পড়া বন্ধ করলেন, মানে থামালেন আর কি, বা শেষ করলেন। কে ফাদার সাইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, বাবার চোখ দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। তো আফটার ইয়ার্স ফাদার ফেল্ট সরি, মানে কয়েক বছর পরে বাবা দুঃখিত অনুভব করলেন বা কষ্ট অনুভব করলেন। কী হবে হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, কারণটা হচ্ছে মানে তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। 3 দাগ দেখো দেয়ার মাদার টার্ন পেল, মানে তাদের মায়ের মুখটা কালো হয়ে গেল। শি স দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার, মানে তিনি দেখলেন যে মানে ঘুড়িতে আর কি সেই চিঠিটা তাপ্পি মারা রয়েছে আর কি। এরপর আমরা চলে আসবো বিদাগে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। দ্য লেটার কেম টু ফর ফাদার আফটার এ ফিউ মান্থস, মানে বাবার জন্য চিঠিটা এসেছিলো কয়েক মাস পরে। কী হবে এটা ফলস, কারণ কি মান্থ লেটার কেম ফ্রম ফাদার, মানে 1 মাস পরে এসেছিলো, কয়েক মাস পরে না। তো এরপরে আমরা চলে আসবো 2 দাগে দেখো ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ লাইট হাউস, মানে ডিক আর মিমি তারা কিনা একটা লাইট হাউসের মাথায় পেয়েছিলেন ঘুড়িটা, এটা কী হবে ফলস হবে, কারণ দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের মাথায় কিন্তু পেয়েছিল। তো 3 দাগ দেখো অ্যাট দ্য এন্ড দ্য ন্যারেটর গট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট কিডস অ্যান্ড কিনস, মানে পরিবার আর কি, পরিবারের সঙ্গে একেবারে শেষে দেখা যাচ্ছে যে তিনি মিলিত হচ্ছেন। তো এটা কিন্তু ট্রু হবে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, মানে আমাদের কিন্তু আত্মীয় হয়ে গেছে। তো যাই হোক এটাই কিন্তু সঠিক উত্তর হবে। আচ্ছা এখানে আমরা চলে আসবো কবিতায়। এখানে কিন্তু মাই ওন টু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো এ দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডস্ট অফ ওক ট্রিজ ওয়াজ আ পার্ট অফ হিস কি রেভারি মানে কিন্তু স্বপ্ন আর কি। তো এটাই হবে উত্তর। 2 দাগ দ্য ওয়ার্ড রুট হেয়ার মিনস, মানে এখানে রুট মানে কি হবে রুইন, মানে একেবারে ধ্বংস করে দেওয়া আর কি। ঠিক আছে, এখানে অন্যগুলো কিন্তু সম্ভব নয়।
আচ্ছা, এরপরে দেখো বি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন ব্রিফ। এই প্রশ্নগুলো উত্তর মানে সংক্ষেপে দিতে হবে আর কি প্রশ্নটার উত্তর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য আন্ডারলাইং মেসেজ ইন দ্য পোয়েম ইমপ্লাইড বাই দ্য পোয়েট? মানে তোমার কী মনে হয় যে এর মধ্যে মানে কবিতার মধ্যে যে আসল যে ইনফরমেশন মানে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন কবি সেটা কি? দ্য আন্ডারলাইন মেসেজ ইন দ্য পোয়েম ইমপ্লাইড বাই দ্য পোয়েট ইজ ওয়ান্ডার লাস্ট অ্যান্ড ডিজায়ার ফর নিউ অ্যাডভেঞ্চার্স। মানে নতুন অভিযানের জন্য মানুষের যে খিদে আর কি বা তৃষ্ণা, সেই ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে আমরা আনসিনটা একটু দেখে নেব। দিস আর্থ, দ্য অনলি বিউটিফুল প্ল্যানেট ইনহ্যাবিটেড বাই পিপল, ইজ নাও এ মেস। অর্থাৎ এই পৃথিবী মানুষের বসবাসের একমাত্র সুন্দর গ্রহ এখন একটা কিন্তু তার জগাখিচুড়ি অবস্থা, মেস অবস্থা। আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গ্রিড হ্যাভ আপসেট দ্য ব্যালেন্স অফ নেচার। মানে আমাদের যে অজ্ঞতা মানে মূর্খতা এবং লোভ, এটাই কিন্তু প্রকৃতির ভারসাম্যকে বিপর্যস্ত করেছে, ধ্বংস করেছে। দ্য ফরেস্টস হ্যাভ ফিওয়ার ট্রিজ নাও, নিউমেরাস অ্যানিম্যালস আর অন দেয়ার ওয়ে টু এক্সটিংশন। অর্থাৎ বনে এখন জঙ্গলে গাছ কমে গিয়েছে, অসংখ্য প্রাণী কিন্তু এখন বিলুপ্তির পথে। ক্লিন এয়ার হ্যাজ বিকাম এ স্কারসিটি, অর্থাৎ বিশুদ্ধ বাতাস কিন্তু এখন অভাব হয়ে দাঁড়িয়েছে। কেমিক্যাল ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রিজ ইজ পয়জনিং আওয়ার স্ট্রিমস অ্যান্ড রিভার্স। অর্থাৎ শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ আমাদের নদীকে কিন্তু বিষাক্ত করে তুলেছে আর কি। তো এরপরে দেখো পরে প্যারাগ্রাফ, দ্য চয়েসেস আর আইদার উই ক্রাই হল্ট টু দিস প্রবলেম অর উই ক্রাই অ্যালাউড উইথ দ্য প্ল্যানেট। অর্থাৎ পছন্দগুলি কী কী থাকতে পারে, যে আমরা এই সমস্যার জন্য কান্নাকাটি করব বা আমরা গ্রহের সাথে জোরে কাঁদবো আর কি, যে কোনো একটা। দ্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যালং with other agencies are straining every nerve to control and reduce air, water, land and sound pollution. অর্থাৎ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অন্যান্য সংস্থাগুলির সাথে বায়ু, জল, ভূমি এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং হ্রাস করার জন্য প্রতিটিভাবে তারা কিন্তু চেষ্টা করছেন। থাউজেন্ডস অফ পিপল কনসাস অফ দেয়ার সোশ্যাল অ্যান্ড হিউম্যান রেসপন্সিবিলিটি হ্যাভ কাম ফরওয়ার্ড টু হেল্প আস। তো অনেক মানে হাজার হাজার মানুষ তাদের সামাজিক ও মানবিক দায়িত্ব সচেতনতারা তারা কিন্তু আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। লস টু কন্ট্রোল এনভায়রনমেন্টাল পলিউশন হ্যাভ বিন প্রোক্লেইমড। অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আইন ঘোষণা করা হয়েছে, বাট দিস ইজ নট এনাফ ফর সার্ভাইভাল। কিন্তু এটাই বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। উই নিড এভরিওয়ানস পার্টিসিপেশন। আমাদের প্রত্যেকেরই আমাদের প্রয়োজন যে সবাই সহযোগিতা করবে। মিলিয়নস অফ হ্যান্ডস মাস্ট অ্যাসিস্ট আস ইন আওয়ার ফাইট এগেনস্ট পলিউশন। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ যেন আমাদের লক্ষ লক্ষ হাত যেন অবশ্যই আমাদের সহায়তা করে আর কি, এটাই প্রয়োজন এই দূষণের বিরুদ্ধে লড়াই করতে। উই হ্যাভ এ স্যাক্রেড ট্রাস্ট, আমাদের একটা পবিত্র আস্থা রয়েছে। উই মাস্ট হ্যাভ এ গ্রিনার অ্যান্ড ক্লিনার আর্থ ফর দ্য ফিউচার জেনারেশন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজে পরিচ্ছন্ন পৃথিবী রেখে যেতে হবে। ফর উই হ্যাভ জাস্ট ওয়ান আর্থ ইন দিস এন্টায়ার ইউনিভার্স। কারণ আমাদের কিন্তু মহাবিশ্বের মধ্যে একটাই মাত্র পৃথিবী রয়েছে, ওয়ান সিঙ্গেল প্ল্যানেট দ্যাট হ্যাজ লাইফ অন ইট। একটাই মাত্র গ্রহ এই পৃথিবী যার কিনা প্রাণ রয়েছে। লেট আস সেভ ইট ফ্রম ডিস্ট্রাকশন। তো চলো আসুন ধ্বংসের হাত থেকে আমরা পৃথিবীকে রক্ষা করি। তো কজ এফেক্ট আমরা দেখে নেব প্রথমে। কজ এফেক্ট দেওয়া রয়েছে প্রশ্ন। উই হ্যাভ ইগনোরেন্স অ্যান্ড গ্রিড, আমাদের অজ্ঞতা রয়েছে এবং লোভ রয়েছে। তো এফেক্ট কী হবে? ইট আপসেট দ্য ব্যালেন্স। বন্ধুরা এখানে আপসেটস হবে, ইট আপসেটস দ্য ব্যালেন্স অফ নেচার। তো এরপরে দেখো দুই দাগ, মানে স্ট্রিমস অ্যান্ড রিভার্স আর বিং পয়জনড, মানে নদীগুলোকে মানে বিষাক্ত করা হচ্ছে। তো এটা সাপোর্টিং কী হবে, মানে এটার কজ কী হবে? পয়জনাস কেমিক্যালস আর প্রডিউসড ফ্রম দ্য ইন্ডাস্ট্রিজ, মানে শিল্প কারখানা থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক বের হচ্ছে আর কি, নির্গত হচ্ছে। তিন দাগ দেখো, উই হ্যাভ জাস্ট ওয়ান প্ল্যানেট দ্যাট হ্যাজ লাইফ অন ইট। আমাদের একটাই গ্রহ রয়েছে যাতে প্রাণ রয়েছে। তো আমাদের এর ফলাফল কি? উই শুড সেভ ইট ফ্রম ডিস্ট্রাকশন। আমাদের অবশ্যই এটা বাঁচানো উচিত, এটাকে মানে রক্ষা করা উচিত ধ্বংস হওয়ার হাত থেকে। তো চলে আসবে এর পরের পৃষ্ঠায় প্রশ্নগুলিতে। এখানে প্রথমে বলা হচ্ছে নেম 4 টাইপস অফ পলিউশনস দ্যাট আর ডিলড উইথ ইন দ্য টেক্সট। এই টেক্সটের মধ্যে বলা হয়েছে এরকম 4টে পলিউশনের নাম বলতে হবে, কিছুই না, জাস্ট এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, সাউন্ড পলিউশন। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। হাউ উড ইউ ক্লাসিফাই দ্য টেক্সট? এই টেক্সটটাকে তুমি কী বলবে? দেখো বন্ধুরা এখানে কিন্তু সিও হতে পারে পাবলিক অ্যাপিল, মানে জনগণের মধ্যে একটা অ্যাপিল করা
বা কিছু একটা বলা, আবার রিপোর্ট, একটা রিপোর্টও কিন্তু হয়। তো অ্যাকচুয়ালি সবথেকে ভালো হয় পাবলিক অ্যাপিল। রিপোর্টটা হওয়ার চান্স একটু কম, কারণ এটা তো কোনো জায়গা থেকে সোর্স তো দেওয়া হয়নি, মানে কোন জায়গা থেকে নিউজ পেপার কাটিং সেটা তো বলাই হয়নি। সুতরাং এই পাবলিক অ্যাপিলটা কিন্তু বেটার। দুই দাগে দেখো, হুইচ উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য টেক্সট। এই টেক্সটের জন্য সবথেকে ভালো শিরোনাম কী হতে পারে? এটা কিন্তু অপশান সি হবে, ফিউচার জেনারেশন নিডস এ বিউটিফুল আর্থ। ভবিষ্যৎ প্রজন্মে কিন্তু একটা সুন্দর পৃথিবী প্রয়োজন, এটাই কিন্তু হতে পারে। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসি। 4 দাগ, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব। দ্য গ্রেটেস্ট শো অফ ক্রিকেট অন আর্থ, মানে পৃথিবীতে সবথেকে বড় যে ক্রিকেটের যে শো আর কি, সেটা কি? ইজ গোয়িং টু টেক প্লেস, মানে হতে চলেছে ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দিস ইয়ার 2023। 2023 সালে কিন্তু আমাদের ভারতে হতে চলেছে। 10 কান্ট্রিজ হ্যাভ বিন সিলেক্টেড হবে 10টা দেশকে সিলেক্ট করা হয়েছে টু টেক পার্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। দ্য ইন্ডিয়ান ক্রিকেট লাভার্স কী হবে? হ্যাভ বিন অ্যাওয়েটিং, তো তারা কিন্তু অপেক্ষা করছে এগারলি ফর দ্য লাস্ট 4 ইয়ার্স, মানে এই যে সময়ের উল্লেখ, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এবার বিদাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তো প্রথমে কী বলা হচ্ছে? ফিল ইন অনেস্টি অ্যান্ড ডিলিজেন্স আর ড্যাশ টু ফান্ডামেন্টালকে আর দ্য টু ফান্ডামেন্টাল ভার্চুস অফ আওয়ার সাকসেস ইন লাইফ। এরপরে সিদাকে চলে আসবো। সুমন ব্লেমড হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। কী হবে? সুমন পুট দ্য ব্লেম অন অফ হিজ ট্রাবল অফ দ্য ট্রাবল আপন হিজ ফ্রেন্ড, বা এখানে অনও করা যায়, অন হিজ ফ্রেন্ড। তো এবার 2 দাগ দেখো, দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য, মানে এটা কিন্তু এইভাবে লেখা যেত বন্ধুরা, সুমন পুট দ্য ব্লেম অন হিজ ফ্রেন্ড ফর দ্য ট্রাবল, এরকম কিন্তু করা যেত। তো 2 দাগ দেখো, দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি। একেবারে সহজ, নারেশন করতে হবে। দ্য ওল্ড ম্যান উইশড, এটা, আর এখানে দ্যাট লিখতে হবে, কারণ দ্য লিটল গার্ল কিন্তু হয় না, দ্যাট হবে। তারপরে কোটেশন তুলে দিয়ে, মানে কোটেশন তুলে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট খুঁজতে হবে ইউ মানে হচ্ছে দ্য লিটল গার্ল, তো ওটাই লিখতে হয়, এখানে ঢুকিয়ে দিতে হয়, আর এখানে মেটা মাইট হয়ে যায়, আর তারপরে যা আছে তাই, বি হ্যাপি। এবারে 3 দাগ, শঙ্খ স্টাডিজ ইন ক্লাস 10, এটা আমাদের হুইচ দিয়ে করতে হবে। তো এটা টেক্সচুয়াল গ্রামার। ইন হুইচ ক্লাস ডাজ শঙ্খ স্টাডি, এটা কিন্তু সঠিক উত্তর। 4 দাগ দেখো, আই ওয়াজ দেয়ার ইন সামার, অর্থাৎ আমি গ্রীষ্মকালে সেখানে ছিলাম। দেখো এটা কমপ্লেক্স করতে হবে, আই ওয়াজ দেয়ার হোয়েন ইট ওয়াজ সামার, তো এটা কিন্তু সঠিক উত্তর। এবার দেখো আমরা এখানে আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড নিতে হবে। তো ডাইং আউট অফ অবসোলেন্সেস, এটা কী হবে? এক্সটিংশন, মানে যেটা বিলুপ্তি আর কি। আর অ্যানাউন্সড অফিসিয়ালি অর পাবলিকলি, এটা কী হবে? প্রোক্লেইমড। আর হোলি কী হবে? স্যাক্রেড, মানে পবিত্র। তো আশা করছি ভিডিও থেকে তোমরা যথেষ্ট উপকৃত হলে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিও, এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে তুমি ভিডিওটা দেখো, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, এরকম নেক্সট টাইম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও সবার আগে পেতে। এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করতে একেবারেই ভুলো না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট এরকম একটা সমাধানমূলক ভিডিওতে। ততক্ষণে টাটা।